আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। প্রিয়তা কিছু বলতে গিয়েও থেমে গেল। চক্ষু শীতল করে মেয়েটির দিকে ফিরল। মেয়েটি দাঁড়িয়ে নেই, চলে গেছে। ইনসিকিউরিটি ফিল সে করে না। প্রান্তিক নিশ্চিত এখন তাকে ভীষণ ভালোবাসে। মারাত্মক ভালোই না হয় বাসে, তবুও ভয় হয়। এক অতীত নিয়ে কি ঝামেলায় আছে, আরেকটা এসে যদি আবার হাজির হয়। ভালোবেসে কি ফাঁদেই না পড়ে গেল মেয়েটা। দুজনে যাচ্ছে আরিনার কক্ষের দিকে। প্রান্তিকের হাতের মুঠোয় প্রিয়তার হাত। বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলল? এখন সুস্থ আছে, কথাবার্তা বলতে পারে, তবে হাঁটা চলা নিয়ে অসুবিধা হবে। স্ট্রেস দেয়া যাবে না একদম। প্রান্তিক ফট করে থেমে গেল, বলল, তাহলে আমাদের যাওয়ার দরকার নেই। আমাকে দেখেও উত্তেজিত হয়ে পড়বে। প্রিয়তা বিরক্তি নিয়ে তাকালো, হাত টেনে বলল, বাহানা রেখে সাথে চলুন। কত কুকর্ম যে করেন আপনি। আমি কোনো কুকর্ম করিনি। তো কি করেছেন? সাধু সন্ন্যাসী নাকি আপনি? পুজো করব এমন কাজও তো করেননি। প্রান্তিক মুখ বুজে শুনে নিল সমস্ত কথা। মুখ বুজে কথা শোনা ছাড়া কোনো উপায় নেই। ইদানিং খেয়াল করলো তার ধৈর্য ভীষণ বেড়ে গেছে। দুজন দাঁড়িয়ে কক্ষের সামনে। প্রিয়তা হাত ছেড়ে দিয়ে বলল, যান আপনি, আমায় দেখে হাইপার হয়ে যেতে পারে। তা ঠিক, আমায় দেখে খুশি হয়ে চুমু টুমু খেলে তুমি কষ্ট পাবা। প্রিয়তা চমকে তাকালো। কি বলল লোকটা? প্রান্তিক দাঁত বের করে হেসে বলল, চলো আমার সাথে, নজরে রাখতে পারবে। এত নজরে রাখতে পারবো না। যার ভালো থাকার, সাথে থাকার এভাবেই থাকবে। শত নজরে রেখেও কোনো কাজ হবে না। যার থাকার ইচ্ছে এভাবেই থাকবে। আমার তো 7 জনমের মরণের পরও তোমার সাথে থাকার। যা কার্যকলাপ করছেন, মনে তো হয় না আমরা একসাথে থাকতে পারবো। এই জন্য তো প্রায়শ্চিত্ত করতে এলাম। যান এবার। প্রান্তিক দম নিল, দরজা খুলে পা বাড়ালো ভেতরে। ঠান্ডা শীতল রুম, ফুরফুরে বাতাস ঢুকছে জানালা দিয়ে। পুরো রুম স্বচ্ছ শুভ্র। মাঝে বিছানা পেতে শুয়ে আছে আরিনা। সাদা চাদরে আবৃত তার দুর্বল দেহ। দৃষ্টি জানালার দিকে। একপাশে ক্যাবিনেটে কিছু ওষুধপত্র পড়ে আছে, অন্যদিকে মনিটরিং ডিভাইস। আইসিইউতে ছিল গত 17 ঘন্টা। জ্ঞান ফিরেছে 5 ঘন্টা আগে। এখন কিছুটা সুস্থই বলা যায়। কানের কাছে খসখস পায়ের শব্দে বিন্দুমাত্র তোয়াক্কা করল না সে। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠস্বরে কপালে ভাঁজ পড়ল কিছুটা। বুকের হৃৎস্পন্দন ছুটল তরঙ্গ বেগে। সত্যি কি সে? মুখ ঘুরিয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মুখশ্রী দেখে তবদা খেয়ে গেল। কোটর থেকে অশ্রু গড়িয়ে পড়ল কয়েকটা, তবু চোখ মুখ শক্ত করে রাখল। প্রান্তিক চেয়ার পেতে এগিয়ে এসে পাশে বসলো। ঘড়ির কাঁটা ঘুরছে আনমনে। মিনিট কয়েক পেরোনোর পর সে বলতে শুরু করলো, এখন কেমন আছো? ভালো। কণ্ঠ শান্ত, শীতল, নিষ্প্রাণ, যেন কোনো আগ্রহ নেই। প্রান্তিক ঠোঁট কামড়ে আছে। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। কি বলবে বুঝে উঠতে পারছে না। অপরিচিত পরিবেশে মানিয়ে নিতে সময় লাগলো বেশ। আরিনা চাইছে প্রান্তিকের পরিস্থিতি ভুলে যেতে, কিন্তু নিঃশ্বাসের শব্দ বারবার উপস্থিতি জানান দিচ্ছে। অতঃপর সে নিজে থেকেই বলল, তুমি এখানে? হ্যাঁ, তোমায় দেখতে এলাম। নিচ থেকে হঠাৎ? আসতে চাইনি, জোর করে নিয়ে এলো। বলছে এখানে তোমার পরিস্থিতির জন্য একটু হলেও আমি দায়ী। আরিনা উপরে তাকালো। চক্ষুতে কেবল সাদায় আবৃত কংক্রিটের দেওয়াল। কণ্ঠে রুক্ষতায় সে ঠেকল, কেউ না, আমি বুঝি দায়ী? এখন বুঝেছি, কাউকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে নেই। কিছুক্ষণ দম নিয়ে বলেই ফেলল কথাটা। আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। ও তোমায় জোর করে আনলো বলে? না, আমি বলছি। আরিনা ঘুরে ফিরল। বহুদিন বাদে তার চেহারা দেখল। ওই তো ঢেউ খেলানো চুলগুলো সাজিয়ে রেখেছে শক্ত করে। মুখে তার সবসময় দুষ্টুমি একটা ভাব থাকেই। ভাব গম্ভীরতা বলতে কখনোই ছিল না। সব কিছুতে খেয়ালিপনা, বেপরোয়া ভাব। কোনো কিছুতে যায় আসে না যেন। বাদামি রঙের চোখ জোড়া সর্বক্ষণ যেন কিছু বলার প্রয়াস করে। একটু বাদে বাদে ঢোক গেলে সে। চোখের পাতার বারংবার ওঠানামা বোঝায় ভেতরে ভেতরে কতটা অস্থির সে। মুখশ্রী তো একই, আগের মতোই। তাও কেন চিনতে কষ্ট হচ্ছে। আয়না মুখ ফিরিয়ে নিল, হেসে বলল, তোমায় আমি চিনি না। এই প্রান্তিক চৌধুরীকে আমার বড় অচেনা লাগে। সত্যি বলছো? আজকাল
আয়নাতে নিজেকে দেখেও চিনতে পারি না। মস্করা করছো? না, করছি না। আরিনা, এই পৃথিবীতে কত মানুষেরই বিচ্ছেদ হয়, বিরহ সবার থাকে। সব বিচ্ছেদ কি প্রতিহিংসা দরকার? জানি না, আমি জানতে চাইনি। প্রান্তিক উঠে দাঁড়ালো, শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল, আমি আসছি। বলে দাঁড়ালো না, উল্টো পথে পা বাড়ালো। আরিনা সহসা বলে উঠল, আমার মনে হয় আমি তোমাকে আর ভালোবাসি না প্রান্তিক। প্রান্তিক ফিরে তাকালো না, ওপাশ থেকেই বলে উঠল, ভালো, এটাই তো দরকার। হ্যাঁ, তোমার খুব প্রিয়জন ছিল। তোমার কি ছিল না? জানি না, আমার অপ্রয়োজনীয় কাজ বেশি করে থাকি। সে হাসলো বুঝি ঠোঁট বাঁকিয়ে, নরম স্বরে বলল, খেয়াল রেখো। অতঃপর বেরিয়ে গেল। আরিনা আবারও দৃষ্টি ফেরালো জানালার দিকে, ঠোঁট কামড়ে অশ্রু আটকানোর বৃথা চেষ্টা করছে খুব। কথা শুনলে হয়। প্রান্তিক চৌধুরী হাসপাতাল ছেড়ে বেরিয়ে এলো। প্রিয়তা আগে থেকে গাড়িতে বসা ছিল। প্রান্তিককে গাড়ির কাছে আসতে থেকে চাপা দীর্ঘশ্বাস ফেলল। তাদের মধ্যে আদৌ কি কথা হলো? কত দূর হলো? এসব কিছুই জিজ্ঞেস করলো না। প্রান্তিকও আগ বাড়িয়ে কিছুই বলল না। গাড়ি চলছে ধীর গতিতে। ফ্লাইওভারে উঠতে গাড়ির গতি বেড়ে গেল হুট করে। প্রিয়তা তার বাহু আঁকড়ে চোখ বুজে নিল। ঘুমিয়ে পড়েছে বোধহয়। গাড়ির গতি ফের কমিয়ে আনলো সে। চোখ মুখ শক্ত করে নিল আচমকা। ঘাড়ের কাছে রক স্পষ্ট ফুটে উঠছে রাগে। ডান হাতে গাড়ি ড্রাইভ করছে, বাঁ হাতে ফোনটা নিয়ে কাউকে মেসেজ করছে বিদ্যুতের গতিতে। ইজান শিকদার এখনও হাসি খুশি আছে, সুস্থ আছে। সে এত ভালো না যে তার সুস্থতা কামনা করবে। এসব চোখে দেখা যায় না। ইজান শিকদার এসে ঢুকলো আরিনার কক্ষে। আরিনা শেখ তখন ঘুমাচ্ছে। নিঃশব্দে টুল টেনে তার বিছানার পাশে বসলো সে। প্রহর কাটলো। আয়নার ঘুম ভাঙলো। চেয়ে ফিরে তাকালো। প্রান্তিককেই প্রথমে নজরে পড়ল তার। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা দেখা গেল। ইজান শিখ তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কেমন লাগছে এখন? ভালো। আমি আজ একটা কাজ করেছি জানো তো? কি? প্রান্তিককে বলে দিয়েছি আমি তাকে আর ভালোবাসি না। সত্যি কি তাই? আয়না ঠোঁট চেপে ধরল, চোখ মুখ শক্ত করে বলল, হ্যাঁ, ওই মানসিক চাপ আর নিতে পারছি না। হেরে গেছি আমি, খুব বাজেভাবে হেরে গেছি। নিজের কাছে নিজেই এত নিচু হয়ে গেছি যে শেষ করতে পারল না। হাঁপানি উঠে গেল বোধহয়। হম্বিতম্বি করে ইজান শিকদার তার হাত চেপে ধরল। ঠিক আছে, ঠিক আছে, জোর করে কিছু করার দরকার নেই। সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। বুক ভরে শ্বাস নিল আরিনা। ইজানের হাতটা শক্ত করে ধরে নিল। অশ্রুসিক্ত নয়নে ফিরে চাইল তার মুখশ্রীর দিকে। আবদার রাখল, তুমি ছেড়ে যাবে না তো আমায়? কণ্ঠস্বর কাঁপছে, মনে হচ্ছে অন্যায় কোনো আবদার। ইজান শিকদার মুচকি এসে উঠল। মুখ ফুটে জবাব দেওয়ার দরকার নেই, চোখ যে মনের কথা বলে। রাতে একটা জরুরি কাজে ইজানকে বের হতে হলো। যাবে আর আসবে। ততক্ষণ আরিনার সাথে তার মা সাথে থাকবে। ইজান দ্রুত গতিতে পা ফেলে গাড়ির কাছে যাচ্ছে। ঢুকেই গাড়ি স্টার্ট দিল। তাড়াহুড়ো বেশ। সময় নষ্ট করার সময় যেন হাতে নেই। গাড়ির গতি বাড়িয়ে মেইন রাস্তায় উঠে গেল। মেইন রাস্তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে বাতাসের বেগে। আশেপাশে গাড়ি কম। ঢাকা শহরে এই চিত্র সহজে মেলে না। দূরের ল্যাম্পপোস্টগুলোকে আকাশের তারার মতন মনে হচ্ছে। কাছে আসতেই মিলিয়ে যাচ্ছে। অন্ধকারের আলো ঢেকে দিচ্ছে। সামান্য এই দুটি অন্ধকার সরিয়ে দিতে ভীষণভাবে ব্যর্থ। ইজানের বাঁ হাতে ফোন, ডান হাতে গাড়ি ড্রাইভ করছে, চোখ সামনের দিকে। হঠাৎ দেখলো সামনের দিক থেকে উল্টো পথে দ্রুত গতিতে গাড়ি তার দিকে ধেয়ে আসছে। সেকেন্ডের মধ্যেই চমকে উঠল, কপালে ভাঁজ পড়ল। গাড়ির হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ি সরিয়ে নিল। তখনই পেছন থেকে আরেকটা বড়সড় গাড়ি এসে ধাক্কা মারল তাকে। কিছু সেকেন্ডের জন্য কন্ট্রোল হারিয়ে ফেলল সে। বোধ হলো শক্ত হাতে আবারও গাড়ির হ্যান্ডেল ধরে রাস্তায় এলো। গাড়ি সচল হলো ফের। পুরো রাস্তা এবার শান্ত আর নীরব। আর একটু হলে পাশের রাস্তায় গাড়ি উল্টে যেত। বড় বাঁচা বেঁচে গেছে এই ভেবে 2 মিনিট থামলো। কয়েক দফা শ্বাস প্রশ্বাস গাড়ি চালাতে লাগলো আবারও। আচমকা এরই মধ্যে দুটো কালো রঙের গাড়ি এসে হাজির। একটি তার পাশে আরেকটি পেছনে। দু জায়গা থেকে ধাক্কা দেওয়া হচ্ছে পাল্লা দিয়ে। পাশের রাস্তার ব্লকে ধাক্কা খেয়ে দ্রুত বেগ টসল সে। গায়ে দুটো এবার চলে গেল। মাথায় চোট পেয়েছে ভীষণ। রক্ত পড়ছে গড়গড়িয়ে। সুনসান নীরব জায়গা। আশপাশ মানুষের অস্তিত্ব মেলা মুশকিল। বড় দুটো রাস্তা কেবল সোজা চলে গেছে জনসমাগমে। রাস্তার দুধারে কেবল মাঠের চিহ্ন। এখানে তাকে মেরে ফেলা খুব একটা মুশকিল কাজ নয়। কাজটা কার হতে পারে এই নিয়ে ভাবতে হবে না।
প্রান্তিক তাকে ছেড়ে দেবে এই চিন্তা করাই যেন অন্যায়। আজ তার চোখ দেখে বুঝে গেছিল সুযোগ পেলে মেরে মাটি চাপা দিয়ে দেবে। মৃত্যুকে সে ভয় পায় না, কিন্তু আরিনার কি হবে? সিটে হেলান দিয়ে বসলো, হালকি ছেড়ে দিল। তবে চোখ মুখ শক্ত করে মুখ খুলে শ্বাস নিচ্ছে কেবল। শরীর ক্লান্ত ও ভীষণ। বিপদে পড়ে সমস্ত শক্তি যেন চুষে নিচ্ছে কোনো অদৃশ্য এক শক্তি। ঝাপসা চোখে সামনে তাকালো। গাড়ি আরেকটা আসছে। ছোট্ট ট্রাকটি স্পষ্ট দেখছে এবার। ছোট ট্রাকই তো, তার বরাবর উল্টো পথে এদিকেই আসছে। কি করবে? গাড়ি ঘুরিয়ে নেবে? হাত রাখলো হ্যান্ডেলে। গাড়ির ইঞ্জিনের শব্দ ফের। পেছনে পেছনে ফসফস করছে যেন সিংহের গর্জন, তার অন্তিম বার্তার আহ্বান। কিন্তু হার মানবে না, এত সহজে হার মানার পাত্র সে নয়। গাড়ির ইঞ্জিন আবারও চালু করলো। প্রখর দৃষ্টি সামনের দিকে, শক্ত হাতে হ্যান্ডেল চেপে সামনের দিকে এগিয়ে গেল। পেছনের গাড়িটাও তাকে অনুসরণ করছে। মুখোমুখি সংঘর্ষ হবার আগেই গাড়ি ঘুরিয়ে সাইড কেটে গেল। তবে শেষ রক্ষা বুঝি হলো না। ওদিক থেকেও যে আরেকটি ট্রাক, শক্তিশালী এই ট্রাকের কাছে তার গাড়ি পেরে উঠবে না। তার শক্তির কাছে হার মেনে গাড়ি পেছনে ঠেলতে লাগলো। রীতিমতো তাকে ধাক্কা দিয়ে গাড়ি পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। যতই ইজান শিকদার চেষ্টা করুক না কিনা, গাড়ির সামনে আগাচ্ছে না। ইজানের ঘাম ছুটে গেল। গাড়ি ঘুরিয়ে বারবার পেছনে দেখছে, গাড়িটা কি তবে খাদে ফেলে দেবে? হঠাৎ গাড়ির সামনে আয়না ভেঙে কতগুলো রড ঢুকলো হৃদয় ভেদ করে। গাড়ির নরম শক্ত সিটের এফোর ওফোর করে দিয়ে বেরিয়ে গেল। ভয়তো আঁখি দুটি কেবল দেখছে স্থির দৃষ্টিতে। তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল। ঢোক গিলছে বারংবার। পাশের সিটে এরকম হাল তারও হতে পারে। কি সাংঘাতিক হুমকি! চেতনা ফিরতে সময় লাগলো। কিছুক্ষণ আগে ভয়ঙ্করভাবে গর্জে ওঠা সময় আবারও নিশ্চুপ হয়ে গেল। ইজান শিকদার সিটে মাথা হেলিয়ে দ্রুতভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এই কীরকম সাপসিঁড়ি খেলা! সে হচ্ছে একটা ইঁদুর। বড় বিড়াল ছানা তাকে এই ধরে এই ছেড়ে দিচ্ছে, মেরে ফেলছে না আদৌ। মৃত্যুর মতন কঠিন আর ভারীবহুল শব্দটা আজ ভয় দেখাচ্ছে তাকে। ফোন বেজে উঠল। চমকে উঠল সে। হাতড়িয়ে নিচ থেকে ফোন তুলল। আননোন নাম্বার, কার হতে পারে সে জানে। সময় নষ্ট না করে তুলে নিল। ওপাশ থেকে হাসির শব্দ, গলা ফাটিয়ে হাসছে কেউ। অন্ধকারে গা শিউরে ওঠা হাসি। ইজান শিকদার কানে ফোন চেপে আছে। হাসি থামালো। ওপাশ থেকে বলল, বেঁচে আছিস? আছিস, না হলে ফোন রিসিভ করলি কিভাবে? তুই কি আমায় মারতে চাস? আমি চাইলেই তা করতে পারি, ডেমো দেখলি কি না? ইজান শিক তার মাথাটা আবারও সিটে হেলিয়ে দিল। তাচ্ছিল্যের হাসি তার চোখে মুখে। প্রান্তিক চৌধুরী কি আর ওসব দেখতে পেল নাকি? না, পায়নি। তাই তো দ্বিগুণ উৎসাহ করলো। বেঁচে থাকিস। তোর কিছু হয়ে গেলে আমার বউকে আমি কি জবাব দেব? ও একটু ভালো কি না? তোর কিছু হলে চলবে, আমি করেছি, সাবধানে থাকিস। আবারও সেই কুখ্যাত হাসির শব্দে ফোন কেটে দিল। ইজান শিকদার হেসে উঠল আচমকা। তাচ্ছিলের হাসি হেসে একটা সিগারেট ধরল। গাড়ির জানালা খুলে সিগারেট ধুয়ে শূন্য উড়িয়ে দিয়ে বিড়বিড় করলো, আমায় বাঁচিয়ে রেখে তুই যে কত বড় ভুল করলি তা হাতে নাতে টের পাবি প্রান্তিক চৌধুরী। আবারও ঠোঁটের পাতায় সিগারেট রাখলো সে। হাসি এবার তার চোখে মুখে। মান্নাতের বলা ক্যাফেতে অপেক্ষা করছে আমরিশা। এখানে আসার পর মনে হচ্ছে এখানে আসা একদম উচিত হয়নি। কেনই বা মান্নাতের কথা শুনে এখানে আসতে গেল? মান্নাত কেমন সে জানে না? ফুল প্লেবয় টাইপের নাকি গ্রিন ফ্ল্যাগ? এই ব্যাপারখানা তাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে। প্রেম টেম সে করছে না, তবু অনুভূতির আদান প্রদান তো ঘটছে। দুর্বল মনের অধিকারী নিয়ে সে নয়, কিন্তু মন যে তাকে দেখলে ছটফট করে। অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলার আগে চোখ কান খোলা রাখতে হয় যেন। মান্নাতের সাথে আছে আজ বেশ কয়েকদিন। কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। ফোন আলাপ তো অসংখ্যবার। ভুল সে প্রথমেই করেছে। ফোন আলাপ করা উচিত হয়নি। তোল্লাই দিয়ে ফেলেছে অনেক। মান্নাত ভেবে নিয়েছে তারা প্রেম করেছে, তাই তো এমন অধিকারবোধ দেখাচ্ছে। অবশ্য মান্নাতকে তার খারাপ লাগে না, এই জন্যই তো দুর্বল হয়ে পড়ে প্রতিবার। লোকটা ঠিক জানে কিভাবে ইমপ্রেস করতে হয়। ভয় এখানে। একবার ফাঁদে পা দিয়ে ফেললে বের হওয়া মুশকিল। প্রেমে পড়ার আগে সকল ছেলেই ভালো, সবাই গ্রিন ফ্ল্যাগ মোটে। গার্লফ্রেন্ড ছাড়া কিছু বোঝে না। অন্য মেয়ে কি জিনিস বোঝেই না, খায় না, মাথায় দেয় এমন হাবভাব। একবার প্রেমটা হয়ে গেলে তখন আর পাতা পায় না, এসব সে জানে। বান্ধবীদের অনেক দেখেছে প্রেমিকের শোকে রাতভর কান্নাকাটি করে চোখের নিচে ডার্ক সার্কেল করে ফেলতে। যাক বাবা, আর সেই ডার্ক সার্কেল নেই। কিন্তু এই মান্নাতের ফাঁদে পড়ে হতে কতক্ষণ? না, আর ভাবতে পারছে না। মাথায় জটলা পাকিয়ে ফেলেছে। কোল্ড কফি শেষ করে টাকা দিয়ে বেরিয়ে গেল সে।
মান্নাতের চেয়ে দূরে থাকাই ঢের ভালো। লাভ ম্যারেজ তার জন্য নয়, মানুষ চিনতে একদম কাঁচা। বাবা মা মিলে অ্যারেঞ্জ ম্যারেজ দিলে সে খুশি। একদম প্রেম প্রেম তার দ্বারা হবে না। একা রাস্তায় ছুটে ছুটে হাঁটছে, সামনের বাস ধরে এখান থেকে বেরোতে হবে মান্নাতের আসার আগেই। দেখে ফেললে সর্বনাশ। সামনের বাসও ছুটে চলে যায় অবস্থা। বাস ধরতে আমরিশা ছুটে চলল। আচমকা হাওয়ার বেগে গাড়ি থামলো তার সামনে এসে। টাল সামলাতে না পেরে পড়ে গেল মাঝ রাস্তায়। বাস ছুটে পালিয়ে গেল ততক্ষণে। হম্বিতম্বি করে গাড়ি থেকে বেরোলো এক সুদর্শন। আমরিশা তখনও মাঝ রাস্তায় ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে। সুদর্শন পুরুষ সরির বুড়ি গাইতে গাইতে হাত বাড়ালো। আমরিশা ফিরে চাইলো তার দিকে। সূর্যের তীর্যক কিরণ এসে পড়ছে লোকটার ওপর। মুখ দেখার জো নেই। আমরিশা চোখ দুটো ছোটো ছোটো করে ফেললো। একটা কালো সানগ্লাস ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না সে। হাত ধরতে দ্বিধা থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো সে। হাতে চোট পেয়েছে ভীষণ। ছেলেটার মুখে এখনও সরির বুলি ফুটছে। আমরিশার রাগে মাথা ফেটে যাচ্ছে। এত অনুশোচনা হলে ড্রাইভ করার সময় চোখ কোথায় রেখেছিল সে? লোকটা বা সানগ্লাস খুলে বিনয়ী হয়ে বলতে লাগলো, বিশ্বাস করুন আমার খুব তাড়া ছিল। বন্ধু হসপিটালাইজড এর কারণেই আর কি। আই অ্যাম রিয়েলি সরি। আমরিশার মন বুঝি এবার নরম হলো। আহারে, বেচারার বন্ধু হসপিটালাইজড, তাই এত তাড়াহুড়ো করছিল। সে বুঝতে পেরেছে, নরম সুরে বলল, ইটস ওকে। নো নো, ইটস নট ওকে। আপনি হাতে চোট পেয়েছেন, আমার সাথে ফার্মেসিতে চলুন। ওসব কিছু না, আপনি যেতে পারেন। আপনাকে এভাবে রেখে চলে যাওয়া ভীষণ অন্যায় হয়ে যাবে যে। আমরিশা চোখ মুখ উঁচকে নিল। ছেলেটাকে এখন সুবিধার মনে হচ্ছে না। ছেলেটি দেখতে সুদর্শন, লম্বা চেহারা, মৃদু হাসিতে সূর্যের কিরণ মিলিয়ে মুখটা ঝলমল করছে। থুতনিতে আবার খোঁচা খোঁচা দাড়িও আছে। তাদের ভাষায় বলে ছাগলের দাড়ি। আপনি প্লিজ আমার সাথে চলুন। লোকটা এবার জোরাজুরি করছে ভীষণ। অপরিচিত লোকের সাথে এত সময় ধরে কথা বলাই যেন অন্যায় হয়ে দাঁড়িয়েছে আমরিশার কাছে। এটা তার স্বভাব বিরোধী কাজ। সে বিরক্ত স্বরে বলল, আপনার বন্ধু না হসপিটালাইজড, তার কথা ভুলে গেলেন? না না, সেখানে তো আরও মানুষ আছে। আপনার সাথে তো কেউ নেই, মানে কাউকে দেখছি না। চোখ কপালে তুলল আমরিশা। ছাগলে বলে কি? কেউ নেই বলে কি সে এবার তার গাড়িতে চড়বে? পেছন থেকে শক্ত কণ্ঠে কেউ বলল। আমরিশা থমকে দাঁড়ালো কয়েক মুহূর্ত। মান্নাত, শুকনো ঢোক গিলল সে। গলা শুকিয়ে আসছে। ধুর, এই লোকটার কারণে দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণে সে পালিয়ে যেতে পারত। মান্নাতের জুতার শব্দ গাঢ় হচ্ছে। এদিকে আসছে এসে। মান্নাতের উপস্থিতিতে বাতাসের প্রবল ধাক্কা গায়ে লাগলো তার। সে পাশেই দাঁড়িয়ে। ছেলেটার গলার স্বর নেমে এলো। সূক্ষ্ম গলায় বলল, তুই? মান্নাতের তীক্ষ্ণ প্রশ্ন। তুই এখানে কি করছিস? মিরাজ একগাল হেসে বলল, তেমন কিছু না, একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর কি। ম্যাম, লাস্টবার রিকোয়েস্ট করছি, আপনি কি আমার সাথে যাবেন? ও আমার সাথে যাবে মিরাজ, তুই ভাগ এখান থেকে। কি অদ্ভুত দোস্ত, আমি যার সাথে কথা বলি সেই দেখি তোর জিনিস হয়ে যায়। আমরিশা চোখ মুখ কুচকে দুজনের কথা শুনছে। এরা কি দুজন দুজনকে চেনে? মান্নাত চোয়াল শক্ত করলো। কথা না বাড়িয়ে আমরিশার হাত চেপে ধরে হাঁটা ধরলো। মিরাজ কিয়ৎকাল চেয়ে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতপর সানগ্লাস পরে গাড়িতে বসলো। আমরিশার হাতে লাগছে। চোট পাওয়া হাতে আবার চেপে ধরেছে মান্নাত। হাঁটছে বিদ্যুতের গতিতে। পা মিলাতেও কষ্ট হচ্ছে যেন। তার মৃদু স্বরে মান্নাতের কান অবধি পৌঁছাতে পারছে না। এক পর্যায়ে ধপ করে রাস্তায় নেমে দাঁড়ালো শক্ত পায়ে। বাধা পড়ে পেছন ফিরে তাকালো মান্নাত। আমরিশার রাগে ঠোঁট চেপে আছে। মান্নাতের হাতের বাঁধন নরম হলো। এগিয়ে এসে বলল, কি হয়েছে? ধরে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এই তো সামনের ক্যাফেতে, চলো সেখানে। না, বাসায় যাব। বাসায় যাবে মানে? তুমি না আমার সাথে দেখা করতে এসেছো? এ কি, কাঁদছো কেন? কাচ্চি মনের সুখে। হাতে কি হয়েছে তোমার? এতক্ষণে দেখার সময় হলো? দেখি, চলো চলো, ওই তো ফার্মেসি। লক্ষ্মী সোনা, রাগ করে না, চলো আমার সাথে। হন্তদন্ত হয়ে মান্নাত একাই ছুটল ফার্মেসিতে। যাবার আগে হাতের ফুলের তোড়া দিয়ে গেল আমরিশার হাতে। তার রাগ ততক্ষণে গলতে শুরু করেছে। হালকা গোলাপি রঙের গোলাপ ফুলগুলো গোলাপি রঙের একটা কাগজে মোড়ানো। মেডিসিন নিয়ে ছুটে বের হলো সে। আবারও তাকে সাবধানে ধরে বেঁধে নিয়ে গেল ক্যাফেতে। একটা টেবিল দেখে বসে পড়ল। চট করে মেডিসিন নিয়ে তার হাতে লাগিয়ে দিতে লাগলো। আমরিশা নিস্তুপ নয়নে দেখছে।
মানাত খুব মনোযোগ দিয়ে তার হাত ধরে আছে। শক্ত হাতের ওপর তার নরম হাতখানি অতি সর্বপণে হাতের ওপর ফু দিয়ে চলেছে, আর কেবল বলছে, রাস্তায় হাঁটার সময় একটু দেখে হাঁটবে না? কি করো এসব? আমৃষা জবাব দিতে পারছে না, সে হারিয়ে গেছে। এই লোকটার যত্নের কাছে সে হারিয়ে যাচ্ছে। লোকটিকে অসম্ভব সুন্দর লাগছে। সাদা শার্টে এত মানিয়েছে যে মনে হচ্ছে নজর লেগে যাবে। চুলগুলো এত পারফেক্টভাবে আটসাট করে না বেঁধে রেখেছে যে খুলে এদিক ওদিক সরছে না। কয়েকটা চুল কেবল কপালের কাছে সে জড়ো হচ্ছে, তাও আমৃষার মনে হচ্ছে একটা কথাও আওড়াচ্ছে। কি সুদর্শন লোকটা। নীলকুঞ্জ ভিলা। ভিলার দুই পাশে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে দুটো জারুল গাছ। গাঢ় বেগুনি রঙের ফুলে সজ্জিত গাছ দুটো। হাতরে ছোঁয়া যায় না, ভীষণ উঁচু। তবুও সে অনেকক্ষণ লাফালাফি করলো ফুল দুটো ছোঁয়ার আশায়, পেল না। এখন আঙুর ফল টক। মন খারাপ করে ভেতরে চলে গেল। কলিং বেল বেজে যাচ্ছে, থামার নাম নেই। আলফি ছুটে নিচে নামছে। কে এসেছে সে জানে। এই মেয়েটা খুব বজ্জাত। একবার কলিং বেল চাপলে চেপে ধরেই রাখে, ছাড়ে না। ইচ্ছে করে দুটো দিতে। বাদর মেয়ে একটা। আলফি দরজা খুলে দাঁড়ালো। বিবস তার চাহনি। সামনের পিচ্চি মেয়েটা মাথায় সিঁথি করে দুটো বেনুনি করে দুপাশে রেখেছে। পরনে বেগুনি রঙের একটা ফ্রক, গলায় ওড়না ঝুলছে, কাঁধে স্কুল ব্যাগ, মাথা অবধি কোমর এদিক থেকে ওদিকে নাড়িয়ে বলল, ভাইয়া, আরবি আছে? বড়সড় একটা ধমক খেলো জবাবে। সোজা হয়ে তটস্থ হয়ে গেল আফরিন। আলফি ফের গম্ভীর স্বরে বলে উঠল, মেয়ের কি ব্যারাম হয়েছে তোর? এমন করছিস কেন সাপের মতো? আফরিন ঠোঁট চেপে ধরল, চোখ ঘুরিয়ে তাকিয়ে বেনুনি দুটো ধরে বলল, আরবি আছে? ঢং যত সব। এই সময় বাসায় থাকবে না তো কই থাকবে? আপনি এমন করেন কেন ভাইয়া? সুন্দর করে জিজ্ঞেস করলাম, সুন্দর মতোই বলতে পারেন না? তোর এই যুগের মেয়ে হলি এক একটা ঢঙ্গিবাজ। তোদের ঢঙের জ্বালাই বাসি না। বাঁচতে কে বলেছে? মরে যান, দেখি সরুন, যেতে দিন। আলফি ভ্রুকুচকে জায়গা দিয়ে দাঁড়ালো। ভাব দেখিয়ে ধপধপ করে ভেতরে ঢুকে গেল আরবি। আলফি মুখে কুলো পেতে নিল। আজ এই বিচ্ছুর সাথে বেশি কথা বলে ফেলেছে, আর বলা যাবে না, তাহলে মাথায় উঠে বসবে। আরবি ইন্টার পড়ুয়া, কিশোরী মেয়ে, ভীষণ উড়নচণ্ডী। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু, তাই এখানে এসে আরবির সাথে গ্রুপ স্টাডি করে। আরবি তার ক্লাসমেট, কিন্তু কেবল চুপচাপ পড়াশোনা করার মতো মেয়ে না সে। একটু সুযোগ পেলেই হলো। বাড়িতে প্রথম যেদিন এসেছে সেদিন থেকেই আলফির পেছন লেগেছে। আরবিকে তো সোজাসুজি বলেছে, বুঝলে আরবি, ভেবে নিয়েছি আমার ননদ তোকেই বানাবো। পড়াশুনো আমায় দিয়ে হবে না। তোর ভাই হেব্বি সুন্দর, তার গলায় ঝুলেই তোর ভাবি হয়ে যাব। বুদ্ধিটা কেমন বলতো? জবাবে আরবি কেবল হেসেছে। সে ভীষণ শান্তশিষ্ট আর নিশ্চুপ হয়। দরকার না বলে একটা কথাও বলে না। ওদিকে আফরিনের কাজ সবসময় আবোল তাবোল বলা। আরবিও ভাবল আরফিন মজা করছে, কিন্তু আদলে সেটা না। আলফি নিজের রুমের কাছে দাঁড়িয়ে আছে। তার একদম মনে আছে বের হবার সময় দরজা বন্ধ করেই গেছে, কিন্তু এখন খোলা। এর অর্থ সে নিশ্চিত ভেতরে ঢুকেছিল। আসলেও তাই। টেবিলের ওপর মোড়ানো বেগুনি রঙের একটা খাম রয়েছে, শুদ্ধ ভাষার প্রেমপত্র। এই প্রেমপত্র লিখেছে আফরিন স্বয়ং নিজেই। মেয়েটার সাহস আকাশচুম্বী। প্রথম প্রেমপত্র দিয়েছিল তাদের পরিচয়ের দ্বিতীয় দিনই। শুধু তাই নয়, একদম আলফির কাছে এসে সামনাসামনি তার হাতে খাম ধরিয়ে বলল, পড়বেন কিন্তু, সময় না হলেও সময় করে পড়বেন ভাইয়া। শেষের ভাইয়া ডাক দিয়েছিল টেনে টেনে, যেন ইচ্ছে করে তাকে জ্বালানো। আলফির পুরোপুরি তখন তাজ্জব বনে গেল। এর পরের ঘটনা এর থেকেও সাংঘাতিক। চিঠির সম্বোধন দিয়েছে হবু স্বামী ডেকে। এই দেখেই আলফির বিষম উঠে গেল। বেচারা এক বোতল পানি শেষ করে ফেলল, কিন্তু পুরো চিঠি শেষ করার সাহস পেল না। এই মেয়ে তো জ্বলন্ত অগ্নিশিখা, বাদরের বংশোদ্ভূত। সৌভাগ্যবশত মানুষের ঘরও জন্ম, কিন্তু জিন আছে ঠিক বাদরের। এর বাড়ির মানুষ এর সামলায় কীভাবে, এই চিন্তা আলফির। ইন্টার পড়ুয়া বেশিরভাগ মেয়েই অনেক ফাজিল। এরা নতুন নতুন কলেজে উঠে নিজেকে বড় ভেবে বসে। ভাবে এই তাদের বিয়ের বয়স হয়ে গেছে, খুব লায়েক হয়ে গেছে। এখন গুনে গুনে তাদের চেয়ে 10 কি 12 বছরের বড় ছেলেকে পটিয়ে প্রেম করে ফেলবে। আফরিন হচ্ছে সেই দলের লিডার। প্রেমপত্র পড়ে আছে, পড়ে থাকুক। আলফি ভুলেও সেটা ধরবে না। নিশ্চিত এটা ধরলে তার জ্বর আসবে। এমন সব কথা লেখা থাকে না,
লজ্জায় তার মুখ কান সব লাল হয়ে যায়। ইচ্ছে করে মেয়েটাকে ধরে আছাড় মারতে। তার আর আফরিনের বয়সের তফাৎ কম করে হলেও 11 বছর তো হবেই, কিন্তু আফরিনও থামবার পাত্র নয়। গুনে গুনে আজ 24 দিন হলো সে প্রেমপত্র দিচ্ছে। 24 দিনে 24টা প্রেমপত্র, অথচ এই লোকটা একটারও জবাব দেয়নি। পড়েছে তো? অবশ্যই পড়েছে, না পড়ে যাবে কোথায়? আফরিনের লেখা মারাত্মক সুন্দর। আর কিছু না হোক, ওই সুন্দর লেখার কথা ভেবে লোকটা চিঠিগুলো পড়বে বলে আরফিনের ধারণা। পড়াশোনায় আজ আফরিনের বিন্দুমাত্র মনোযোগ নেই। আরবি মনোযোগ দিয়ে অ্যাকাউন্টিং করছে, আর আফরিন খাতার ওপর কলম দিয়ে আঁকিবুকি করছে। তার মন পড়ে আছে আলফিফায়ার ওপর। তাকে আজ কি হ্যান্ডসামটাই না লাগছিল! ইস, কালো রঙের জিন্স, কালো রঙের টি শার্ট, আর একটু হলেই আফরিন হার্ট অ্যাটাক করতো। লোকটা এত সুন্দর, কি দরকার আবার সেজেগুজে থাকার? আফরিনের মনে হয় আলফি ইচ্ছে করে সেজেগুজে থাকে তাকে হার্ট ফেল করিয়ে দেবার জন্য। তা নয় তো আর কি। না, আজ আর পড়াশোনা হবে না। সে নিস্তুপে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আলফির ঘরে গিয়ে উকিঝুঁকি মারছে। টেবিলের ওপর খাম না দেখতে পেয়ে খুশিতে এক লাফ দিল, আবার মুখে হাত চেপে ধরল। কেউ না আবার দেখে ফেলে। পা টিপে টিপে ঢুকলো ঘরের ভিতরে। কেউ নেই তো ঘরের মধ্যে। টেবিলের কাছে ডাস্টবিন আবার একটু ঝুঁকে দেখলো। লোকটা খাম ফেলে দেয়নি তো আবার? না, নেই। একগাল হাসলো সে। চোখ পড়ল টেবিলের ওপর রাখা জারুল ফুলগুলোর ওপর। ইস, ফুল ও বেগুনি, সেও বেগুনি। ভায়া বেগুনি হলেই একটা সংসার সাজিয়ে ফেলতো। খুশিতে গদগদ করে বেরিয়ে গেল সে। ফুলগুলো তার হাতের মুঠোয়। প্রান্তিক প্ল্যান করছে হানিমুনের। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ এখন অবধি বেচারা হানিমুন করতে পারল না। দুঃখটা যেন বুকে এসে বাঁধে। কিভাবে কোথায় হানিমুন করতে যাবে সব ঠিক করলো। এসবের চক্করে দু একবার ভুলবশত প্রিয়তার ডাক ইগনোর করে ফেলেছে। ঝড় সেখান থেকে শুরু। প্রিয়তা এখন কিছুক্ষণ পরপরই তাকে খোঁচা মারছে। যেমন তেমন খোঁচা না, বুক ঝালাপালা করে দেওয়া খোঁচা। রান্নাঘরে প্রিয়তা যখন সকালে নাস্তা তৈরি করছিল, তখনই প্রান্তিক উঠকে এসে জুড়ে বসলো। প্রিয়তা তাকে এক ধমকে দূরে সরিয়ে দিল। বউ নিয়ে প্রান্তিক মশাই আছে বড় বিপদে। মেয়েদের আগে এত ঝামেলা মনে হয়নি, হ্যান্ডেল করা খুব সহজ। এখন এসে বুঝতে পেরেছে সব মেয়ে আর বউ এক চিজ না, দুইটাই ভিন্ন। নরম আহ্লাদি সুরে বলল, বউ কি হয়েছে? ছুরির মতন ধারালো কথাবার্তা। একদম কাছে আসবে না বলে দিলাম, কাছে এলেই খ্যাচাং করে গলা কেটে দিব। হাতে ধারালো ছুরি দেখে দু কদম পিছিয়ে গেল প্রান্তিক। এই কম বয়সে বউয়ের হাতে খুন হবার বিন্দুমাত্র শখ তার নেই। প্রিয়তা একাই বিড়বিড় করছে। কি বলছে সব প্রান্তিক শুনতে পারছে। কি ভাবেন কি নিজেকে? আমাকে মগের মুল্লুক মনে হয়? হ্যাঁ, প্রিয়তা নাম আমার। বেশি তড়ি ঘড়ি করে একদম গলা ফাঁক করে দিব, জিহ্বা কেটে দিব। অন্য মেয়েদের সাথে রসের আলাপ করা, চোখ উঠিয়ে মাছকে খেতে দিব। দেখুক মেয়ে, আমিও দেখি মেয়ে দেখে কিভাবে। প্রান্তিক জান হাতে নিয়ে রান্নাঘর থেকে ছুটে এলো। সাংঘাতিক কথাবার্তা, অথচ বিয়ের পর কোনো মেয়ের সাথে রসের আলাপ তো দূর, ভালো করে চেয়েও দেখেনি বউয়ের ভয়। প্রিয়তা কি আর এসব বুঝবে? বুঝবে না। বউরা কিছু বুঝতে চায় না, এরা নিজেরাই বড় বুঝদার। খাবার টেবিলে সকালের নাস্তা সাজানো। দাদাজানের মুখের সামনে খবরের কাগজ নিয়ে বসে আছেন। প্রান্তিক অপেক্ষা করছে বউয়ের। নিশ্চিত দাদাজানের সামনে উল্টোপাল্টা কিছু বলবে না। না বললে না। দাদাজানের সামনে প্রিয়তার লক্ষ্মী মেয়ে। খাবার এসে গেছে। পাউরুটি, টোস্ট করা আর ডিম পোস্ট, সাথে ধোয়া ওটা 1 কাপ চা। খাবারগুলো দাদাজানের প্রান্তিকের জন্য তাই এসেছে, কিন্তু পাউরুটিগুলো যেন একটু বেশি শক্ত শক্ত লাগছে। প্রান্তিক এদিক ওদিক উল্টে দেখল, আরে এ তো পোড়া পাউরুটি। নিচু স্বরে এই কথা বলতেই প্রিয়তা শাসনের সুরে বলল, যা পেয়েছেন তাই খান। বলেই চোখ রাঙালো। প্রান্তিক মহোদয় মাথা নেড়ে চায়ের সাথে ভিজিয়ে তাই খাওয়া শুরু করলো। কি নজর রে বাবা, এই যেন গিলে ফেলে। প্রান্তিককে বইয়ের ভয়ে পোড়া রুটি খেতে দেখে দাদাজান আড়ালে হাসলেন। তবুও হাসির শব্দ প্রান্তিকের কান অবধি এসে পৌঁছালো। সে চোখ মুখ উঁচকে তাকালো। তার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে সবাই। দাদাজান বলে উঠলেন, একদম ঠিক আছে, এটাই তো হওয়া উচিত তোর সাথে। প্রান্তিক চিবিয়ে চিবিয়ে শব্দ করে খাচ্ছে, যেন জবাব দিচ্ছে, আসছে, এমনই হওয়া উচিত। প্রিয়তা আবারও এলো ফলের জুস নিয়ে। এমন শব্দ করে খেতে দেখে কড়া গলায় বলে উঠল, শব্দ করে কেন খাচ্ছেন? যা রুটি দিয়েছে এভাবে না খেলে পেটে হজম হবে না। পছন্দ না হলে চলে যান। খেতে কে বলেছে? প্রান্তিক আর কথাই বলল না। কি দরকার ভাই? এখন তাও যা পোড়া রুটি কপালে জুটেছে, পরে তাও জুটবে না। কোন দিন খাতা বালিশ সব বের করে
দিয়ে বলবে বাসা থেকেই চলে যান, দাদাজান যা চিজ তার পক্ষ জীবনেও নেবে না। এরপর একদিন বলবে দুনিয়া ছেড়ে বিদায় দিন। বিদায় নেবার কথা মনে আসতেই বিষম খেয়ে উঠল সে। প্রিয়তা চোখ রাঙিয়ে বলে উঠল, কোন মেয়ের কথা ভাবছেন এত মনোযোগ দিয়ে? নাকি তারা আপনাকে মনে করেছে? বিষম থেমে গেল সাথে সাথেই। জীবনে এত ধাক্কা একসাথে কখনো খায়নি সে। হজম করতে কষ্ট হচ্ছে, রেগে যে উঠে যাবে সেই সুযোগ নেই, দুটো কথা বলবে সেই সাহসও নেই। অতঃপর মাথা নিচু করে পোড়ার পাউরুটি গিলতে লাগলো। খেতে এখন আর খারাপ লাগছে না আসলে। আমরিশা কি মান্নাতের প্রেমে পড়েছে? পড়েই গেছে। এক পা অলরেডি কাদায় গড়াগড়ি খাচ্ছে। প্রেমের কাদা বলে কথা, এত সহজে ছাড়ে নাকি? মান্নাতের প্রতি সে বিষয়ে ভাবে দুর্বল, সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে মান্নাত। মেয়েদের মন মানানো বেশ শক্ত কাজ নয়, এদের একটু কেয়ার করলে ভালোবাসায় লুতুপুতু খায়। মান্নাত তা খুব ভালো করেই জানে। রোজ গিয়ে দাঁড়িয়ে থাকে ভার্সিটির সামনে, গেট আপেও নেয় তেমন। জেল দিয়ে চুলগুলোকে আটসাট করে রাখে, পরনে থাকে ইস্ত্রি করা শার্ট। আজ পরেছে আকাশি রঙের শার্ট, শার্ট ইন করা জিন্সে। হাতার ফোল্ডগুলো উঠিয়ে রেখেছে কনুই অবধি। হাতে তো ফুলের তোড়া মিস করা যাবে না। সূর্যের তীর্যক কিরণে তার সাথে গায়েটাও চকচক করে। হিরো হিরো ভাব, তবে নায়িকার অভাব নেই। মেয়েরা সব থেকে বেশি প্রভাবিত তাদের বান্ধবীদের কথায়, এ এক অদ্ভুত সত্য। আমরিশার মনে যে মান্নাতের জন্য অনুভূতি আছে তা টের পেয়েছে বান্ধবীদের কল্যাণে। এরা এক একজন মান্নাতকে দেখেই ফিদা। এত বড়লোক ছেলে কেই বা হাতছাড়া করতে চায়। এরই মধ্যে যখন জেনেছে আমরিশা ছেলেটাকে পাত্তা দিচ্ছে না, তখন তো উঠে পড়ে লেগেছে। আমরিশার কি মাথায় ঘিলু আছে? থাকলে কি আর এমন ছেলেকে হাতছাড়া করে? সেটা কি হ্যান্ডসাম, তার সাথে আবার বড়লোক। আহা, সোনায় সোহাগা যে। সোনার ডিম পাড়া হাঁসকেও ফেলে দেয় বুঝি? বান্ধবীদের এমন কানাকানি শুনে আমরিশার মাথা পুরোপুরি গেছে। আগে তো এভাবেই অর্ধেক গেছিল, এখন 16 কলা পূর্ণ হলো। এখন তার মনে হচ্ছে মান্নাত উপযুক্ত। এসব ভেবে প্রেমে আছড়ে পড়েছে। মন্দ নয়, পড়েছে স্বেচ্ছায়, কিন্তু স্বেচ্ছায় যে বের হওয়া সম্ভব নয়। একবার মনের আদান প্রদান হয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। প্রেম এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। হয়তো ভালোবেসে সুখের নীড় করবে, নয়তো সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে জ্বলে পুড়ে যাবে। কিন্তু মরবেও না, আর বের হতেও পারবে না। সম্ভব নয়। এক এক দিন এক এক বাহারি ফুল নিয়ে হাজির হয় সে। আজ হাতে হলদে সূর্যমুখীর ছড়াছড়ি, মিলিয়ে আবার আমরিশাও পড়েছে হলদে। এতক্ষণে বুঝলো আসার আগে কেন বারবার ফোন করে জিজ্ঞেস করছিল কি রঙের জামা পরেছ। ইস, একটাই তো মন, আর কতবার মনটা নিয়ে নেবে লোকটা। বান্ধবীগুলো তাকে দেখতে পেয়ে জ্বালাচ্ছে। ইস কি প্রেম! দেখলি দেখলি, আমরা ঠিক বলেছি। ছেলেটা তো ওর জন্য পারফেক্ট। এত ভালো ছেলে আজকাল হয় নাকি? একবার সুযোগ দিয়ে দেখ না। তাদের কথাবার্তায় আড়ষ্ট হয়ে যায় সে। চোখে মুখে রক্তিম আভাস ছাপ। সত্যি বলতে মেয়েদের জীবনে প্রথম ধ্বংস হয় এসব বান্ধবীদের হাতেই। হ্যাঁ হ্যাঁ জানি, সকলে একমত হবেন না, না হন গিয়ে আমার কি? আমি দেখেছি তাই বলেছি। কিন্তু সবার আবার নিঃশেষ হয়ে যায় না। কেউ কেউ প্রাণ ফিরে পায় প্রাণ ভোমরা। কাছে আসতে দেখেই ভদ্রলোকের মতন গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। ফুলগুলো হাতে দিয়ে যত্নে গাড়িতে তুলে দিয়েছে। অতঃপর দরজা আটকে নিজের সিটে এসে বসেছে। এতটুকু কর্মকাণ্ডে বান্ধবীগুলো মরি ঢং যত সব। গাড়ি চলছে আনমনে। আমরিশা জানে না কোথাও যাচ্ছে, তবে যাচ্ছে কোথাও। রোজই তো যায়, ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে দারুণ সময় কাটায়। এভাবেই চলছে সপ্তাহখানেক। তবে আজ কোথায় যাচ্ছে? ফুলগুলো চমৎকার, দু একটা ছবি না তুললেই নয়। ছবিতে ক্যামেরা ভর্তি, পোষালো না তেমন। মান্নাতের দামি ফোনটা এগিয়ে দিল, এতে ছবি ভালো আসে। আচ্ছা, মান্নাত কি সত্যিই প্রেমে পড়েছে? আলবাত পড়েছে, না হলে প্রান্তিকের শালিকে নিয়ে ঘোরাঘুরি। বালাই শাক জবাই করে ছেড়ে দিবি প্রান্তিক যদি জানতে পারে তার শালিকা সাহেবকে নিয়ে ঘোরাঘুরি, তাহলেই হয়েছে। যদিও মেয়েটা থেকে এখনও সরাসরি কিছু বোঝা যাচ্ছে না। আমরিশা খোলাখুলিভাবে কিছু বলছে না, বললে রক্ষা পেত। প্রান্তিক হাতে নাতে ধরে ফেললে বলে দিত দুজন দুজনকে ভালোবাসে। সে সত্যিই ভালোবাসে, সত্যি আগলে রাখতে চায়, আর সেও থাকতে চায়। তখন অসুবিধে ছিল না। আজ যে করে হোক মনের খবর জানতে হবে। গাড়ি থামলো একটা ভবনের সামনে। আমরিশা নাক কুচকালো। গ্যারেজের কাছে তারা কেন এসেছে? অতপর জানলো নিচতলা গ্যারেজের ওপর ঘর আছে, এখন সেখানেই যাবে। ঘরের কথা শুনে ব্যাঙের মতন লাফিয়ে উঠল। সে কেন যাবে অন্যের ঘরে? মান্নাত বুঝে উঠতে পারল না অমন ঘর না, এটা তাদের বন্ধুদের আড্ডা দেবার জায়গা। আমরিশাকে দেখাতে এনেছে। দিনের প্রায় বেশিরভাগ সময়ই এখানে কাটে তার। নিচের গাড়ির গ্যারেজ ও তাদের নিজস্ব।
তাই ভয় পাবার কিছু নেই। আমৃষা ভয় পাচ্ছে, সাথে লজ্জাও। দুজন শিয়ানা ছেলে মেয়ে একা একটা রুমে থাকবে, এটা কি ঠিক? ঠিক ভুলের বিচার করার আগে তারা দোতলায় চলে এলো। বিশাল বড় ঘর, মনে হচ্ছে কোনো স্টুডিও। গানের গিটার পড়ে আছে সাইডে, কতগুলো আবার বিয়ারের বোতল, ওদিকে আবার গোল বিছানা, আবার পাটি পাতা, পুরায় মাছের বাজার। মানাত এসব দেখে মাথা চুলকালো। যাবার আগে বারবার বলে দিয়েছে পরিষ্কার করে রাখছে, ওরা কিছুই করেনি। রাগের শিরা ফুলে উঠল, ইচ্ছে করছে এক একটাকে ধরে না থাক। এবার রাগ সংবরণ করলো। আমৃষা ফুল হাতে ঠোঁটে ঠোঁট মিলিয়ে মুচকি এসে তার মুখের দিকে তাকিয়ে আছে। তাকে স্নিগ্ধ লাগছে ফুলের মতোই। মান্নাত দাঁত কপাটি বের করে হেসে বলল, ওদের বলেছিলাম পরিষ্কার রাখতে, দেখো ওরা কিছু করেনি। ওরা কেন করবে? আপনি পরিষ্কার করুন। শুধু কি আমার, আমাদের সকলের, সবার কাছে চাবি থাকে। সবাই বলতে? এই আমি, প্রান্তিক, আলিফ, আশিক, মৌনতা, সবার কাছে। ঘরের মাঝামাঝি এসে শটাং করে দাঁড়ালো আমৃষা। থেমে থেমে বলল, ভাইয়া যদি এসে পড়ে? না না, ও এখন ছুটি ছাড়া আসে না, বাসায় বউ আছে তো, আমার বোনকে রেখে আমাদের সময় দিবে না। আমৃষা লজ্জা পেল বোধহয়, বলল, কিন্তু যদি বাকিরা? আসলে আসুক, সমস্যা কি, তোমার ভাইয়া না এলেই হলো। হাতটা ধরে ঘরের মধ্যে আনলো তাকে, এবার ছেড়ে দিল। গোল সাইজের বিছানার উপর আমৃষা বসে পড়ল, পাশে রাখলো ফুলগুলো। মান্নাত কফির পানি গরম বসালো, বলল, খাবে? আমৃষা মাথা নাড়ল। সময় যাচ্ছে, দুজনের কেউই কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। কেমন অদ্ভুত লাগছে পাশাপাশি কতক্ষণ বসে থাকা যায়। কফিটাও শেষ এখন। এবার তবে? আমৃষা একটু নড়েচড়ে উঠল, ইতস্তত করে বলল, এখন যাওয়া দরকার। বলে উঠতে লাগলো। মান্না তার হাত চেপে ধরল, আবারও বসে পড়ল সে। তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। মান্না তার দিকে ফিরে বসলো, হার্ট অ্যাটাক না করে ফেলে এবার। দু হাতে হাতখানি জড়িয়ে ধরে বলল, বলো ভালোবাসো আমায়। আমৃষা চমকে উঠল। হ্যাঁ বলবে নাকি না বলবে, নাকি কিছুই না, মাথায় কিছু খেলছে না। মান্নাত পুরো 5 মিনিট অপেক্ষা করলো, জবাব এলো না। নিশ্চপতা অনেকেই হ্যাঁ বলে ধরে নেয়, তাই সে তার থুতনিতে হাত রেখে বলল, আমি কি হ্যাঁ ধরবো? লজ্জায় আমৃষা মুখ তুলে তাকাতে পারছে না, হাত সরিয়ে আনতে পারছে না। মান্নাত শক্ত করে ধরে আছে। মুখ সরিয়ে নিতেই মান্নাত এদিকে ফিরালো। গালে হাতটা আলতো করে রেখে সে কাছে আসছে, অনেক কাছে। এই চুমুটুমু খাবে নাকি আবার? আমৃষার আত্মা শুদ্ধ কেঁপে উঠল। শেষ মুহূর্তে এসে মুখ সরিয়ে নিল সে। মান্নাত এটা ভাবতে পারেনি। যখন বুঝতে পারলো, লজ্জায় আর অপমানে আটকে উঠল। দ্রুত তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, সরি, আমার কন্ট্রোল করা উচিত ছিল। আমৃষা প্লিজ, বলবো যে না, কথা দিচ্ছি আর কখনো হবে না। প্লিজ আমৃষা, লক্ষ্মীটি, কথা শোনো। আমৃষা লজ্জায় মুখ তুলে তাকালো না, কেবল মাথা নিচু করে মাথা নাড়ল। মান্নাত আহত হলো, করুণ স্বরে বলল, প্লিজ ফিরে তাকাও, এমন করো না, সত্যি ভুল হয়ে গেছে আমৃষা। আমৃষা তাকালো। 2 সেকেন্ডের চোখাচোখিতে আরো লজ্জা পেয়ে গেল। সে চোখ সরিয়ে নিল মুহূর্তেই। হেসে উঠল আনমনে। স্বস্তি ফিরে এলো মান্নাতের। মেঝের ওপর আসন পেতে বসে বলল, যাক বাবা, কথা দিচ্ছি তোমায়, পারমিশন না নিয়ে এক ধাপও এগোবো না, এই তো তোমার কসম। আমৃষা না হেসে পারল না। মান্নাত তো হাসছে, তবে বেশিক্ষণ টিকল না। দরজায় এরই মধ্যে ঠকঠক শব্দ করেছে। এখন কে এলো? কে বা আসবে? মান্নাত উঠে দাঁড়াতেই প্রান্তিকের গলা ভেসে এলো, চেঁচিয়ে বলছে, ভেতরে কে আছিস? এই দরজা খোল। মান্নাত ভয়ত দৃষ্টিতে ফিরে তাকালো। আমৃষা অবস্থা আরও বেহাল। রক্তশূন্য মুখ নিয়ে উঠে দাঁড়ালো, ছটফট করছে কই মাছের মতন। হায় হায়, ভাইয়া এসেছে, এখন কি হবে? দুজনে মুখ চাচাই করছে। ওদিকে প্রান্তিক দরজা নক করে যাচ্ছে, এই না ভেঙে ফেলে, এখন কি হবে? প্রান্তিক সজোরে দরজায় লাথি মারছে। সে নিচ থেকে জেনে এসেছে মান্নাত সবে উপরে এসেছে। তাহলে শালার এত কেন দেরি লাগছে দরজা খুলতে? কয়েক দফা লাথি দেওয়ার পর দরজা আপনা আপনি খুলে গেল। মান্নাত দরজা থেকে কয়েক পা দূরে। প্রান্তিক দাঁত কিরমির করে ভেতরে এলো, মাথায় চাটি মেরে বলল, গাঞ্জা খাচ্ছিলি নাকি মদ গিলছিলি? এতক্ষণ লাগে দরজা খুলতে? মান্নাত রান্নাঘরের দিকে উকি মেরে বলল, আমি ওসব খাই না। এতক্ষণ তোড়ফোড় করেছে কোথায় লুকানো যায় তা নিয়ে। ঘর প্রায় পুরোটাই ফাঁকা, কিছুই নেই। এর মধ্যে রান্নাঘর ছাড়া আর কোনো ভালো জায়গা নেই। প্রান্তিক ওদিকে যাবে না। মানার চেষ্টা করবে যে করে হোক তাকে যেন এখান থেকে বের করে দেওয়া যায়। এদিকে আড়াল থেকে আমৃষা কান পেতে শুনছে তাদের কথা।
প্রান্তিক ধপ করে সোফার উপর বসে পড়ল। কোলে কুশার নিয়ে পায়ের উপর পা তুলে বলল, তোর চোখ মুখ কেমন লাগে কেন? কি হয়েছে? কই কিছু না তো। কিচ্ছু না মানে নির্ঘাত কিছু হয়েছে। দরজা খুলতে এত সময় কেন লাগলো? মেয়ে এনেছিস? কই মেয়ে কই? বলে এদিক ওদিক খুঁজতে লাগলো। মান্নাতের প্রাণটা যেন বেরিয়ে যায়। তড়িঘড়ি করে বলল, কি বলছিস? মেয়ে কেন আনবো? কোন দিন এসেছি? প্রান্তিক আর চোখে তাকালো, তার শার্ট টেনে বলল, এমন সাহেব বাবু সেজে কোথায় যাওয়া হচ্ছে আমি বুঝি না ভেবেছিস? আরে সত্যি বলছি, এমন কিছু না। ওই একটা ছোট কাজ ছিল, সেরে ফিরলাম সবে। প্রান্তিকের কথাটা বিশ্বাস হলো না বোধহয়। সে চোখ ঘুরিয়েই রইল। মান্নাত স্বাভাবিক হবার চেষ্টা করছে, পারছে না। বারংবার তার উত্তেজিত মন বাজ পড়ার মতন লাফিয়ে উঠছে। প্রান্তিক এই না আমৃষাকে খুঁজে পেয়ে যায়। কথা ঘোরানোর উছিলাই বলল, তুই এখানে কি করছিস? মনে তো হচ্ছিল অফিসে যাচ্ছিস। প্রান্তিক মুখটা বেজার করে বলল, ব্লেজার খুলে রাখলো। টি টেবিলের ওপর পা তুলে বলল, দূর আর কথাই বলিস না। কি হয়েছে? সিরিয়াস কিছু? বউতে আবার পিটিয়েছে তোকে? প্রান্তিক নিজে ঠোঁট চেপে ধরল। মান্নাত হাসার চেষ্টা করে বলল, রেগে যাচ্ছিস কেন ব্রাদার? ওটা বউ, বউ না, সাক্ষাৎ রাক্ষস। কি হয়েছে আবার? কি হয়নি জিজ্ঞেস করো। আজ সকালবেলা আমায় পোড়া রুটি খেতে দিয়েছে। কোনো মতে পোড়া রুটি খেয়ে বেরিয়েছি। না খেলেও রোকে ছিল না। ভাবলাম ঠিক আছে, একবেলা তো ব্যাপার না। অফিসে যাব, লাঞ্চ বক্স সাথে করে পাঠিয়ে দিল। মন ভালো হয়ে গেল। যতই রাক্ষসে হোক না কেন, বউ তো আমারই। সুন্দরী আছে, ভালো আছে। এখন লাঞ্চ বক্স খুলে দেখি খাবারের বদলে চিরকুট। কি বলিস? কি লেখা তাতে? কি লেখা? লেখা ছিল অফিসের কাজ করে পেট ভরাও। খাবার কেন খেতে হবে মানে বুঝিস? অফিসের কাজের অজুহাতে কি একবার তার ফোন ধরেনি? তাই সে আমায় কিভাবে বাদর নাচ নাচাচ্ছে। মারাত মুখ টিপে হেসে ফেলল। প্রান্তিক রেগে কটমট করে তাকাতেই চুপসে গেল। হেলান দিয়ে চোখ বুজে বলল, বিয়ে তো করিসনি, করে নে একবার, তখন বুঝবি বউ কি চিজ। ভাই গার্লফ্রেন্ডের থেকেও কম প্যারা দেয়। বউকে কিছু বলা যায় না, সব সময় হাতে ছুরি নিয়ে থাকে। কিছু বললেই ঘাট থেকে মাথা টুকুস। মানাত রান্নাঘরের দিকে উকি মারল। আমরিশার বিলায়ে চোখ দুটিও উকি মারছে সেখান থেকে। চোখে চোখ পড়তেই বলল, বিয়ে তো আমি করবই। হ্যাঁ করে ফেল। আর কতদিন মেয়ে নিয়ে ফুর্তি করবি? মান্নাত ধমকে উঠে বলল, তুই আবল তাবল এসব কি বলছিস? কি বললাম আবার? মানাতের মন ছটফট করছে। এই প্রান্তিকের জন্য আমরিশা তাকে ভুল না বুঝলেই হয়। ইচ্ছে করছে বাদরটাকে বউয়ের কাছে দিয়ে আসতে। ও বউয়ের কাছে শিক্ষা হবে। আমরিশা ডার্লিং গেল কই? আঁখি জোড়ার আর হদিশ মেলে না। মান্নাত মন খারাপ করে বসে পড়ল। প্রান্তিক হতভম্ব। মান্নাতের হাল সে বুঝতে পারছে না। একটু পরপর ওর মুখের রিয়াকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। প্রান্তিক হালকা কেসে উঠল। মান্নাতের মুখের দিকে তাকাচ্ছে না। এর আবার হঠাৎ কি হলো? মান্নাত থমথমে গলায় বলল, এখানে কেন এসেছিস? লাঞ্চ করতে? না, করেছি। এলাম এভাবেই আড্ডা দিতে। অনেক দিন দেই না। এরপর বউয়ের জ্বালা। ও সব কিছুতে আমায় সন্দেহ করে। তুই কি সন্দেহ করার মতো ছেলে নস? এসব কি বলছিস? তুই বলতে পারবি? বিয়ের আগে আমি যেমন ছিলাম এখনও তাই আছি। মান্নাত গুরুগম্ভীর ভাব নিয়ে ফিরে তাকালো। গালে হাত রেখে বলল, না, বউয়ের দোহাই দিয়ে ভালো হয়ে গেছিস। প্রান্তিক গাল বাড়িয়ে হেসে বলল, বেশি দিন লাগবে না, দেখিস। বউকে নিজের ফান্দে জড়িয়ে নিব, দেখিস। এছাড়া অন্য কিছু বল। ও কর্ম তোর না। আজব। তুই কার দলে? অবশ্যই ভাবির। প্রান্তিক ঠোঁট কামড়ে ধরল। বলল, শ্বশুর বাড়িতে আমার একটা ভালো সুনাম আছে জানিস। একমাত্র জামাই আমি। অনেক দায়িত্ব আমার উপর। তোর শালিকাদের বিয়ের দায়িত্ব। দরজার ওপাশ থেকে একজোড়া গলা ভেসে এলো। এরা এসেই বলল, কার বিয়ে? মান্নাত ফিরে তাকালো। মৌনতা আর আশিক হাজির। এদের পেছন পেছন আলফিও এসে জড়ো হয়েছে। মান্নাতের মুখটা শুকিয়ে গেল। এই কেমন পরীক্ষা খোদা! সবাই আজই কেন আসছে? আলফি গিয়ে প্রান্তিকের সোফার পাশে বসে পড়ল। আশিক এসে বসলো বিছানায়। মৌনতা তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বেচারি ইদানিং বিয়ের শপিং নিয়ে মহাব্যস্ত। আজও গেছিল শপিংয়ে। এদিকে আলফিও মন মরা। আশিক সুধায়, কার বিয়ের কথা বলছিস? আমার শালিকাদের। মৌনতা বলে, তোর শালিকা জানি কয়টা? 3টা। প্রিয়তরা 4 বোন। বাহ, এখনো 3টে? বিয়ে বাকি?
কোনটার বিয়ে দিবি? আমরিশার প্রিয়তার মেজ বোন। আমার শ্বশুর সেদিন ওর বিয়ের কথা বলছিল, ভালো পাত্র খুঁজছে, বলল আমাকেই দেখতে। মান্নাত হাতের নখ কামড়ে বলল। তো ভালো পাত্র কি নেই নাকি? তোর আশেপাশেই তো আছে। প্রান্তিক মাথা চারদিকে ঘুরিয়ে বলল। ছেলে কই? মান্নাত মুখ শুকিয়ে ফেলল। মনতা উঠে বসলো, হেসে বলল। তুই কি তোর কথা বলছিস মান্নাত? প্রান্তিক নাচ খিটকে বলল। হ্যাঁ তুই? নো নো, শি ডিজার্ভ বেটার, আই মিন বেস্ট। তুই তো গুডের ধারে কাছে যাসনি। তুই না, আলফি হলেও ভেবে দেখা যেত। আলফি উঠে বলল। এই না, আমি না। কেন, তুই কি গে? আলফি চোখ মুখ কুচকে কিছু বলার আগে মান্নাত বলে উঠল। কেন? আমার কি কমতি? তোর বন্ধু হিসেবে কি আমি খারাপ? আমি সেটা কখন বললাম? তুই তো আমার জানের দোস্ত, কিন্তু সংসার তো আমি করব না ভাই। প্রান্তিকের কথা শুনে আশিক শব্দ করে হেসে ফেলল। মনতা হাসতে হাসতে তার কোলে ঢুলে পড়ল। মান্নাত রেগে উঠে দাঁড়িয়ে বলল। বেশ বলেছিস, তোর সে আমার রেকর্ড ভালো। মৌনতা বলে উঠল। হ্যাঁ সেটাই তো, বেচারা আজ অবধি যাকে পছন্দ করেছে তাকে অন্য শিকারী শিকার করে নিয়ে গেছে। ইস বেচারা ভাই, সামলে দেখিস বিয়ের দিন ভাবিকে যেতে দিস না যেন। এই শর্ত? দরজা ওদিকে। হাত বাড়িয়ে প্রান্তিক দেখালো। মান্নাত বিরক্ত মুখে রান্নাঘরের দিকে আগালো। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরিশার পা ব্যথা হয়ে গেছে, সে এখন মেঝেতে বসা। মান্নাত তাকে অনুসরণ করে মেঝেতে বসে পড়ল। আমরিশার চোখে মুখে হাজারটা বিরক্তির ছাপ। এই কোথায় এসে ফেসে গেল তারা। এদিকে আশিক বিছানার ওপর পড়ে থাকা সূর্যমুখী ফুলগুলো দেখে বলল। এই ফুল কার? তারা কেউ এই ব্যাপারে জানে না। ফুলের কথা শুনে মান্নাত ছুটে বেরোলো। মৌনদা ফুল হাতড়ে বলল। সি প্রান্তিক, তুই বিয়ের পরও এসব করছিস? প্রান্তিক আকাশ থেকে যেন টপকে পড়ল, আমতামতা করে বলল। এগুলো তো আমার না। তাহলে কার? সন্দেহ করার মতন একজনই ছিল, তার দিকেই সকলে সন্দেহের বসে তাকালো। মান্নাত হেসে বারবার চুল হাতড়ে নিচ্ছে। ওদিকে আমরিশা দেওয়ালে কান পেতে দোয়া দুরুদ যা আছে সব পড়ছে। মান্নাত বলল। আমার মানে একজনের তো দিব। প্রান্তিক চটে উঠে বলল। শালা চরিত্রহীন, এই চরিত্র নিয়ে আমার শালিকার বিয়ে তোর সাথে দিব? অসম্ভব, আমি ভাবছিও না। মান্নাত সেখানে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। দেয়ালের ওপাশে আমরিশাকে দেখা যায়, ওইদিকে প্রান্তিক ওরা। সে হেসে বলল। আমি তো শুধু কথার কথা ভাবছি, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। দরকার পড়লে তুলে এনে করব, তবুও তাকেই করব। প্রান্তিক ফোন হাতে নিয়ে বলল। ঠিক আছে, হেল্প লাগলে বলিস। মান্নাত মুচকে এসে আমরিশার দিকে তাকালো। আমরিশা লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। কি লজ্জা! দুলাভাই সব কি বলছে? আলফির মুখটা শুকনো অনেকক্ষণ থেকে, মৌনতা টের পেয়ে শুধায়। তুই কি প্রেমে পড়েছিস আলিফ? আলফির আগেই প্রান্তিক জবাব দেয়। আরে না, ও তো গে। আলফির তার মাথায় চাটি মেরে বলল। এই কুত্তার বাচ্চা। প্রান্তিক হেসে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। তার কাজ একটু পর পর ফোন চেক করা। বলা যায় না কখন তার বউ আবার ফোন দিয়ে বসে। মেসেজের রিপ্লাই না দিলে আজ বাড়িতে ঢুকতে দেবে না। শেষে রাস্তায় রাত কাটাতে হবে। সে বলে। আলফি আর প্রেমে অসম্ভব। পুরুষত্ব হঠাৎ করে জাগলো কিভাবে? তোর ব্যাপার কি? হ্যাঁ, তোদের তো লেদা কাল থেকেই জাগছে, তাই এই দশা। আশিক আর মান্নাত মুখ টিপে হাসলো। মৌনতা বলে উঠল। এই থাম তোরা। আলফি, তুই বল মেয়েটাকে। আলফি তার নামটা বলতে গিয়েও বলল না, মাথা নাড়িয়ে বলল। না, তোরা জাজ করবি? প্রান্তিক কানের কাছে ফিসফিসিয়ে বলল। আরে করব না, ছেলের নামটা বল। আলফি পায়ের জুতা খোলার আগেই প্রান্তিক উঠে দৌড়। আশিক হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। দেওয়ালের আড়ালে নব কপতি মুখ টিপে হাসছে। এদিকে আলফি রেগে লাল হয়ে আছে। দরজার সামনে প্রান্তিক দাঁড়িয়ে বলল। রেগে যাচ্ছিস কেন? আমি তোর সাপোর্টে আছি। মৌনতা এবার বলে উঠল। আরে থাম না, আলফি জীবনের নতুন প্রেম, তাও আবার প্রথম, শুনতে দে। আশিক এবার আগ্রহ নিয়ে বলল। এই আলিফ বল, আমিও শুনবো। আরে কি বলবো, প্রেম টেম কিছু না। ইদানিং একটা পিচ্চি মেয়ে আমায় প্রেমপত্র দিচ্ছে, সেটাই সমস্যা। এর আবার নতুন কি? প্রেমপত্র তো আগেই পেতি। আলফি হাত চুলকে বলল। না, নতুন না কিন্তু। প্রান্তিক হেসে এবার এগিয়ে এলো। আলফির ঘাড়ে হাত রেখে বলল। তুই বলছিস এবার মেয়েটাকে তুইও পছন্দ করিস? আলফি জবাব দিল না। ছোট থেকে একটু লাজুক সে। মৌনতা এবার হাত পা গুটিয়ে বসলো। ইন্টারেস্টিং।
এত বছরে আলফিকে এমনভাবে দেখেনি সে। মান্নাতেরও চোখে মুখে আগ্রহ, বলে উঠল, নাম কি কিরে? আলফি বলতে গিয়েও বলতে পারল না কি বলবে সে। অনেকক্ষণ ইতস্তত করার পর বলল, আরে বাদ দে না, ও অনেক ছোট, এবার ইন্টারে পড়ে আমার বোনের সাথে, ওর ক্লাসমেট। মান্নাত রীতিমতন চমকে উঠল, বিষম খেয়ে কেসে উঠল। আশিক নাক ছিটকে বলল, ছি ছি, তুই বুইরা দামড়া পোলা এই বাচ্চা মাইয়ার প্রেমে পড়লি? ছি, করার কি হলো? মান্নাত গলা মিলিয়ে বলল, ঠিকই তো, ঠিক বয়সে বিয়ে হলে আজ তোর মেয়ে ইন্টারেই থাকতো। আলফি ঠান্ডা গলায় বলল, এটা বেশি হয়ে যাচ্ছে না? মনুতাও বলল, তোদের বয়সের গ্যাপটা অনেক বেশি আলফি, আর মেয়েটাও বাচ্চা কিশোরীর কি না, ও বয়সে এমন হয়, বড় হলে ঠিক হয়ে যায় আবার। তোর এই প্রেম চলবে না, তুই ফিচিয়ে যা। আলফি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। প্রান্তিক ওর পাশে দাঁড়িয়ে ঘাড়ে হাত রেখে বলল, ধুর, তোরা কি বলছিস? প্রেম ভালোবাসায় বয়স ম্যাটার করে নাকি? ইদানিং তো কতই দেখছি। আমার সাপোর্ট আছে, ওই মেয়েকেই তোর সাথে বিয়ে দিব, কথা দিলাম। তুই শুধু প্রেমটা করতে পারবি তো, নাকি শিখিয়ে দেব? চোখ টিপ দিয়ে কথাটা বলল প্রান্তিক। সকলে হেসে উঠল একসাথে। আলফি দাঁত কিরমির করছে। মাঝে মাঝে ইচ্ছে করে এই প্রান্তিককে উঠিয়ে এক আছাড় মারতে। দেয়ালের ওপাশে আমরিশা হাসছে। মান্নাত মুগ্ধ চোখে দেখছে, মেয়েটার হাসি সুন্দর। প্রান্তিক নিজের ব্যাগ গুছিয়েছে, সাথে প্রিয়তার ব্যাগ গুছিয়ে নিয়েছে। পুরোটাই প্রিয়তার অজান্তে। এবার লোক পাঠিয়ে এগুলো গাড়িতে তুললেই হয়ে যায়। প্রিয়তা সকাল সকাল রান্নাঘরে ব্যস্ত। ওদিকে সব কাজ সেরে প্রান্তিক ডাকছে গলা ফাটিয়ে। পুরো বাড়িতে তার গলার স্বর শোনা যাচ্ছে। প্রিয়তা হাতের কাজ ফেলে ছুট লাগালো। লোকটা না হলে ডাকতেই থাকবে। প্রিয়তা ঘরের দোরগোড়ায় আসতেই প্রান্তিক চুপসে গেল। মেয়েটা হাঁপাচ্ছে। প্রান্তিক মৃদু হেসে বলল, বউ এসেছো? ডাকছিলেন কেন? তোয়ালে দাও, গোসলে যাব। প্রিয়তা আহামুকের মতন চেয়ে রইল। প্রান্তিক হাসছে। এখন একটু শীত শীত পড়েছে, জানুয়ারি মাসের শেষ কিনা। তবুও প্রিয়তা মাথা চটে গেল রাগে, যেন আগুন জ্বলছে। রেগে মেগে অস্থির হয়ে এগিয়ে আসতেই বলল, দেখো, বউয়ের কাজ স্বামীর কথা শোনা। এই সামান্য কাজের জন্য নিজ থেকে ডাকিয়ে এনেছেন মানুষ আপনি? অবশ্যই মানুষ, রক্তে মাংসে মানুষ। এত দিনেও বুঝোনি? প্রিয়তা দাঁত কিরমির করছে। তোয়ালে এই ব্যালকনিতেই। লোকটা বিছানায় বসা, এখান থেকে উঠে ব্যালকনিতে যেতে পারে না। আহারে, আসছে মহারাজ আমার। রাগে পা বাড়ালো বেরিয়ে যাবার জন্য। তখনই গভীর স্বরে প্রান্তিক বলল, স্বামীর কথা অমান্য করা ঘোর অন্যায়। প্রিয়তা থেমে গেল। রাগে ধপধপ শব্দ করে পা ফেলে গেল ব্যালকনিতে। প্রান্তিক ততক্ষণে বিছানা ছেড়ে নেমে উঠে দাঁড়ালো। প্রিয়তার কাছে এসে তোয়ালে বাড়ালো। সে বলল, একা একা গোসল করতে খারাপ লাগে, সঙ্গ দিবা না? প্রিয়তার তোয়ালে তার মুখে ছুঁড়ে মেরে বলল, একাই যান। প্রান্তিক থতমতন খেয়ে গেল। প্রিয়তা বেরিয়ে যাচ্ছে। সে কেসে উঠল। প্রিয়তা পা থামালো। সে বলল, আমার একটা বিজনেস ট্রিপ আছে, বাইরে যেতে হবে। কবে যাবেন? আজই ব্রেকফাস্ট সেরে বেরোবো। বুকটা ধক করে উঠল তার। এ কথা তো আগে জানায়নি। এখন হঠাৎ কোথায় যাবে? প্রিয়তা পেছন পেছন ঠান্ডা ভাব নিয়ে বলল, মজা করছেন? একদম না, ব্যাগও গুছিয়ে ফেলেছি, গাড়িতে উঠানো হয়ে গেছে, আমি আজই যাব। প্রিয়তার মুখ মলিন হচ্ছে, কণ্ঠে নেমে এসেছে নমনীয়তা। বলল, হঠাৎ? হ্যাঁ, ইমার্জেন্সি। কবে আসবেন? বলতে পারছি না, 10 দিন কি তার কমও হতে পারে, আবার বেশিও, দেখা যাক। বলে সোজা বাথরুমে চলে গেল। প্রিয়তা দোরগোড়ায় দাঁড়িয়ে রইল চুপটি করে। তার মনটা কেমন করছে। লোকটা এতদিন বাসায় থাকবে না, কেমন লাগছে মনের ভেতর। রান্নাঘরে কোনো মনোযোগ নেই তার, কাজও উঠছে না হাত দিয়ে। অথচ নাস্তা সেরে তিনি বেরোবেন। দেখলেও তারা যেন জানের যাবার কথা। আশ্চর্য, সেই জানে না কেবল। আচ্ছা, সেও কি যাবার বাহানা ধরবে? না না, বাড়াবাড়ি হয়ে যাবে। কেমন দেখাবে না। প্রিয়তা আবারও ভার্সিটিতে যেতে শুরু করেছে। প্রান্তিক নাস্তা করেছে। প্রিয়তা তার শিওরে দাঁড়ানো, মনে মনে বারবার স্মরণ করছে প্রান্তিক একটিবার তাকে বলুক, আমার সাথে চলো। সে তখনই রাজি হয়ে যাবে। সে যাবে, কিন্তু কাজের জায়গায় তাকে নিয়ে কোনো লাভ আছে? অবশ্যই আছে। তার রান্নাবান্না, দেখাশোনা, পোশাক ইস্ত্রি করে দেওয়া, এসব সে ছাড়া কে করবে? হঠাৎই কেন এমন হতে হলো? প্রান্তিক জুসের গ্লাস হাতে নিয়ে বলল, প্রিয়তা, তৈরি হয়ে নাও। বুকটা ধক করে উঠল, ফের গা চমকে উঠল। কেমন রোমাঞ্চকর অনুভূতি। সে কি টের পেল মনের খবর?
একরা শাঁসা নিয়ে জিজ্ঞেস করলো, কেন? যাবার সময় তোমায় ভার্সিটিতে নামিয়ে দিব, একই রাস্তায় তো। মুখটা বেজার হয়ে গেল। শুকিয়ে যাওয়া ভুলের মতো নেতিয়ে পড়ল সে। হতচ্ছাড়া লোক একটা, যাবার কথা বললে কি হতো? না করতাম নাকি? বজ্জাত একটা। জানি তো ইচ্ছে করেই না যাবার কথা বললি। ওখানে গিয়ে নিশ্চিত মেয়েদের সঙ্গ করবি, মেয়েদের রঙ্গ করবি। হ্যাঁ, শুনতে পাই একবার। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কাজের খেতাপুরি। রেগে মেগে অস্থির হয়ে ওপরে চলে গেল বিনা শব্দে, অথচ তার চোখ বলে দিচ্ছিল হাজারো কথা। সে চলে যেতেই প্রান্তিকার দাদাচান একে অপরকে দেখে মুচকে হাসলেন। প্রিয়তার পরনে ছিমছাম একটা সালোয়ার কামিজ, চুলগুলো অগোছালোভাবে খোপা করা, মুখটাও গোমরা। তাকে দেখেই বোঝা যায় মনটা খারাপ। সেও চায় প্রান্তিক তার মন খারাপ বুঝুক, কিন্তু বেডা মানুষ বলে কথা, এরা জীবনেও বেডি মানুষের মনের খবর জানতে চায় না। যাবার আগে দাদাচান মাথায় হাত রেখে বললেন, সাবধানে যাও। প্রিয়তার একটু অবাক লাগলো, দাদাজান কখনো তো বলেন না এইভাবে। সে তো দূরে কোথাও যাচ্ছে না, দুপুরের আগে চলে আসবে। প্রান্তিক তাড়া দিচ্ছে। অতপর মাথার চিন্তা ফেলে তাকে বেরোতে হলো। গাড়ি চলছে আপন গতিতে, রেডিওতে ভীষণ রোমান্টিক একটা গান বাজছে, অথচ প্রিয়তার মাঝে বিষণ্ণতা। সে একবার রাস্তা আরেকবার প্রান্তিককে দেখছে। লোকটা কি তার চোখের ভাষা বোঝে না? ভার্সিটির রাস্তা পেরিয়ে যেতে খানিকটা অবাক হলো, মনে সুপ্ত বাসনা। জিজ্ঞেস করার আগেই প্রান্তিক বলল, আমায় বিদেয় দিয়ে দাও, গাড়ি নিয়েও তো কাউকে ফিরতে হবে। আমি কি গাড়ি চালাতে জানি? রাফি ওখানে আছে। ও। বিষণ্ণতা নিয়ে কথাটুকু বলল, মন খারাপ করে চেয়ে রইল বাইরের দিকে। অশ্রুসিক্ত নয়ন দুটি অশ্রু থামা। পুরো 11 ঘন্টা জার্নি শেষে তারা পা রাখলো বিদেশের মাটিতে। প্রিয়তা পাই সময়ে জেগেছিল। জীবনে প্রথমবার প্লেনে চড়ছে, মনে বিরাট উত্তেজনা। এত উপর থেকে পুরো শহরকে এত ছোট লাগে সে বড়ই আশ্চর্যান্বিত। এমন নয় কখনোই শোনেনি, কিন্তু দেখে অবাক না হয়ে পারেনি। লোচনে বিস্ময় ঘটিয়েছে মেঘের ওপর আরেক মেঘের বাড়ি দেখে। সুবিশাল রহস্যময় আকাশকে কাছ থেকে এত সুন্দর, এত দারুণ লাগে, চোখ না সরিয়ে থাকা যায় না। রাতে এই আকাশকে কেমন লাগে? তারাগুলো কি আরেকটু বড় দেখা যায়? আচ্ছা, চাঁদকে কি খুব কাছ থেকে দেখা যাবে? মনে কত কৌতূহল, কত উচ্ছ্বাস, আবার একটু লজ্জায় পাচ্ছিল। প্লেনে মানুষ আহামরি নয়, যারা আছে তাদেরও পোশাক আশাকের কি বাহার। সে হিসেবে প্রিয়তার পোশাক আশাক একদমই সাধারণ। সে কি আর জানতো এভাবে অন্য দেশে চলে আসবে? তৈরি তো হয়েছিল ভার্সিটির জন্য, স্বপ্নের মতো যেন এখানে চলে এলো। এত মন খারাপ হতো না। এখানেই আবার প্রান্তিকের পরিচিত একজনের সাথে দেখা। তিনিও স্যুটটাই পরা ভদ্রলোক। প্রান্তিক টেনে নিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিল। এত বারণ করলো, শুনল না। লোকটা কি ভাববে এখন? এসব ঘটনা ভাবতেই লজ্জায় মাথা নুয়ে আসে, কিন্তু অদম্য কৌতূহল তা আটকে রাখতে পারে না। ওদিকে প্রান্তিক কিছুক্ষণ জেগে কিছুক্ষণ ঘুমিয়ে কাটিয়েছে। তার তো এসবের অভ্যাস আছেই। তারা নেমেছে অনেকক্ষণ, চেকিং এখনও হচ্ছে। প্রিয়তা কোথায় এসেছে নিজেও যায় না, কেবল জানে তারা হানিমুনে এসেছে। জিজ্ঞেস করলো কোথায় এসেছে, ফের একই জবাব, হানিমুনে। এই লোকটা জীবনে সোজাভাবে উত্তর দিতে শেখেনি। আশেপাশে বিদেশি মানুষজনের মাঝে এখন নিজেকেই বিদেশি বিদেশি লাগছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। এদের পোশাক আশাকের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কোথাও দেখলো বড় বড় লেখা লন্ডন। এটা দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। ছোটবেলা থেকে তার ভীষণ শখ লন্ডন শহর ঘুরে দেখবে। সেই স্বপ্নকে বাস্তবে দেখতে পেরে একটু যেন থমকেই গেল সে। চোখে মুখে অদ্ভুত এক ঝলক। তৃষ্ণা মিটিয়ে যেমন মানুষ আনন্দিত হয় ঠিক তেমন। অতঃপর চেকিং শেষে তারা বেরোলো। নিজের নতুন পাসপোর্ট থেকে ভীষণ রকম ধাক্কাও খেলো। পাসপোর্টের ছবিটা জঘন্য। এই কথা বলতেই প্রান্তিক তাকে কাছে টেনে নিল, কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমার কাছে তোমার সবই সুন্দর। বাইরে রাফি গাড়ি নিয়ে দাঁড়িয়ে। রাফিও এসেছে তাদের সাথে। তারা গাড়িতে চড়ে রওনা দিল। স্বপ্নের শহরকে রাতের সোনালি আলোয় জ্বলতে দেখে মুগ্ধ হলো সে। তার মুগ্ধতা ছেয়ে গেল প্রান্তিকের হৃদয় অবধি। এতক্ষণ জার্নি করার পর এবার যেন একটু ক্লান্তই লাগছিল। একটু একটু করে বোতলের সবটুকু পানি শেষ করে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে। যখন ঘুম ভাঙলো তখন তারা পৌঁছে গেছে। গাড়ি থেকে নেমে আকাশ ছোঁয়া বিশাল হোটেলটি দেখল। সামনে জলজল করছে নাম রিভারস্টোন হোটেল। তাদের স্বাগত জানানোর জন্য কয়েকজন আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। আবার এখানে এসেও ফর্মালিটি। প্রান্তিক সবটা দেখছে একাই। ওদিকে প্রিয়তা ব্যস্ত হোটেলের চারদিক দেখতে। এত বিশাল আর নামিদামি হোটেল সচরাচর তার দেখা হয় না। হোটেলের কারুকাজ চোখে পড়ার মতন। ধর্নাঢ্য ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখানে থাকা। নিজেদের রুমে চাবি তারা পেয়ে গেছে। কক্ষে পৌঁছাতে অলৌকিকভাবে ক্লান্তি এসে আগলে ধরল তাকে। খুব ক্লান্ত লাগছে এবার, চোখ বুজে আসছে ঘুমে।
ইচ্ছে করছে নরম তুলতুলে বিছানার ওপর ধপ করে গিয়ে শুয়ে পড়তে। বিছানাটাও সাজানো তেমনিভাবে। লাল রঙের কারুকাজ করা কার্পেটটি পুরো ঘর জুড়ে বিছানো। ঘর বিশাল বড়, মাঝ বরাবর ডাবল সাইজের একটা বিছানা। এত আরামদায়ক বিছানাটা, পেছনে ব্যালকনি আছে বুঝি, সাদা পর্দা হেলে দুলে নাচছে সেখানে।